সালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন টেস্টে আমরা বাংলা প্রথম পত্রে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জসীমউদ্দিন এই ধরনের লেখকদেরকে যতটা গুরুত্বের সঙ্গে দেখি, তেমনি আরো একজন লেখক কিন্তু রয়েছেন, যার লেখক পরিচিতি থেকে কিংবা যার লেখা গল্প থেকে আমাদের নিয়মিত প্রশ্ন এসে থাকে। সেটা হলো আর কেউ নয়, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের অপরাজেয় কথাশিল্পী। তো আমরা সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আজকে কিছু প্রশ্ন দেখব এবং প্রশ্ন দেখব বিলাসী নিয়ে। তো এই অপরাজেয় কথাসাহিত্যিক মানুষটাকে শুধু যে তার লেখক পরিচিতি সম্পর্কে জানলে হবে তাই নয়, তার পাশাপাশি বিলাসী গল্পটার মাঝেও কিন্তু এমন অনেক, অনেক লাইন আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে এবং সেটা কোন বর্ষে এসেছে ওটাও তোমরা দেখতে পাচ্ছ। যেমন ধরো বিলাসী গল্পটা ১ম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা ১ম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে নেওয়া ভালো একটা কথা, সেটা হলো যে দেখো, আমরা শুধু শুদ্ধ উত্তরটাই জানবো না। তার পাশাপাশি শুদ্ধ উত্তরের সঙ্গে মানে ডালপালা ছড়ানো কিছু উত্তরও কিন্তু থাকে বা কিছু তথ্য থাকে, যেগুলো থেকেও আবার প্রশ্ন আসতে পারে। এবং ভুল উত্তরগুলো থেকেও আমরা মানে ভুল উত্তরগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। যে তাহলে আমরা যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, সেটা কিন্তু উত্তর করতে পারবো। তো দেখো, আমি যেখানে যেভাবে ব্যাখ্যাগুলো তোমাদের জন্য সাজিয়েছি, শরৎচন্দ্রের বিলাসী গল্পটা ১ম এ প্রকাশিত হয় কোথায়? ভারতী পত্রিকায়। এটা হয়েছিল কবে? ১৩২৫ বঙ্গাব্দ ১৯১৮ খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায়। এখন ধরো, তোমার কাছে তো এমন একটা প্রশ্ন আসতেই পারে যে আ কত খ্রিস্টাব্দে বিলাসী গল্পটা ১ম প্রকাশিত হয়? দেখছো? এখন কিন্তু এখান থেকেই তুমি যখন শুধু ভারতই পড়লা না, তার পাশাপাশি এটাও জানলা যে কত খ্রিস্টাব্দ এবং কোন সংখ্যায়, তখন কিন্তু তুমি দিতে পারছো ১৯১৮ খ্রিস্টাব্দ। আর আমরা জানি যে ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের ১ম জীবনের ছায়াপাত ঘটে যাচ্ছে। আমরা এখানে ন্যাড়া, এই দেখো এই কথাটা এখানে কেন আসলো? যদি এই জায়গাতে বলা হয় যে এই বিলাসী গল্পের মধ্যে গল্পকথকটাকে, মানে কথাটা গল্পটা কার মুখের ভাষায় হচ্ছে আমরা এখানে বিবরণটা পাচ্ছি। এটা হলো গিয়ে ন্যাড়া। তো এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। কত সালে এটা প্রকাশিত হয়েছিল? ১৯১৮ খ্রিস্টাব্দে। যদি তোমার প্রশ্ন আসে কোন সংখ্যায়, সেটাও তুমি দিতে পারবা বৈশাখ সংখ্যায়। এভাবেই আমরা প্রত্যেকটা প্রশ্নকে এবং উত্তরকে ব্যবচ্ছেদ করে যখন পড়তে পারবো, তখনই আমরা কমন যেমন পাবো, তার পাশাপাশি খুব সুন্দর করে উত্তর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা ইনশাআল্লাহ চান্স পেতে পারবো। একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা পূর্ববর্তী বছরের প্রশ্ন পড়ি, অনেকেই আমরা তোতা পাখির মতো শুধু প্রশ্ন আর উত্তরটা মুখস্থ করে যাই। এটা করলে হবে না। প্রশ্ন উত্তর আমি পড়বো। উত্তরটা কেন হলো সেই ব্যাখ্যা আমি জানবো। উত্তরের ডালপালায় যেসব তথ্য আছে সেগুলো আমি জানবো। কারণ সেগুলোকে ঘিরে প্রশ্ন আসলেও যাতে আমি উত্তর করতে পারি এবং ভুল উত্তরগুলো সম্পর্কেও আমি জানবো। তার আত্মহত্যা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়ে দেখা দিল। এটা ছিল বিলাসীর আত্মহত্যা। তো এটা কেন পরিহাসের বিষয় হয়ে দেখা দিল? কারণ আমাদের পাড়াগাঁয়ে যেমন হয় যে মানুষ আসলে এসব ভালোবাসার মূল্য বা এই ধরনের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে ভালোমতো দেখে না। আজকের দিনেও ধরো কেউ যদি বলে যে তার একটু ডিপ্রেসড সে বা তার একটু ডিপ্রেশন এরকম অবস্থায় সে আছে, মানুষ কিন্তু তাকে বলে পাগল। নরমাল কোনো সাইকোলজিস্ট এর কাছে গেলেও কিন্তু মানুষ বলে হয়তো পাগল হয়ে গেছে। মানে মানুষ কিন্তু এখনো অতটা খোলামেলাভাবে ভাবতে পারে না। আর এটা তো অনেক আগের লেখা। যাই হোক, তো বিলাসী গল্পের একটা উদ্ধৃতি এমন কিন্তু যে বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। এটা ন্যাড়া বলছে। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ই করিয়াছিল। কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়া গাঁয়ের তেলে জলেই তো মানুষ। তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, এটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না? মানে তাদের ভালোবাসার কথা বলছে। এবং এখানে দেখো, এই যে একটা লাইন এসেছে, পাড়া গাঁয়ের তেলে জলেই তো মানুষ। এই লাইনটাকে ঘিরে আবার তোমার বিভিন্ন বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে যে পাড়া গাঁয়ের ড্যাশ মানুষ এমন তেলে জলেই তো মানুষ। তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন খ, বিলাসী। বিলাসী গল্প ১৯ শতকের সমাজ সংস্কারের কথা বলেছেন। তো এটা হচ্ছে এখানে একজনের নাম উল্লেখ করা হয়। এই নামটা সরাসরি আছে। তিনি হলো ভূদেব মুখোপাধ্যায়। আচ্ছা, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বলেছেন? না। ঈশ্বরচন্দ্রের নাম এখানে আসেই নাই। রাজা রামমোহন রায়ের নাম আসেই নাই। অক্ষয় কুমার দত্ত আসেই নাই। এখন যেটা হয়েছে যে আমি তোমাদেরকে এর আগেও একটা আ ক্লাসে বলেছিলাম যে প্রসেস অফ এলিমিনেশন, ঠিক আছে? এটা আমাদের অবজেক্টিভ অ্যানসারিং এর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা মেথড। তো প্রসেস অফ এলিমিনেশন এ আসলে কি করা হয়? এলিমিনেট করা মানে কি? মানে হচ্ছে বাদ দিয়ে দেয়া। তো এখানে তুমি ধরো ভূদেব মুখোপাধ্যায় তুমি ভুলে গেছো যে ভূদেবের কথাটা লেখা আছে। বাট এখন আর মনে নাই।
কিন্তু তুমি শুদ্ধ উত্তর জানো না, বাট ভুল উত্তর তুমি নির্ণয় করতে পারবা। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তুমি জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম এখানে নাই, ক্রস। রামমোহন রায়ের নাম নাই, ক্রস। অক্ষয় কুমার দত্তর নাম নাই, ক্রস। এই সবগুলো যদি ক্রস হয় তাহলে বাকি থাকে কি? তাহলে বাকি থাকেই শুধু ভূদেব মুখোপাধ্যায়। তার মানে এটাই হবে আমাদের উত্তর। তো ভূদেব চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? চলো তাকে নিয়ে কিছু তথ্য জানি। তিনি 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, আর হিন্দু সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথা বলতেন এবং এই জন্য তিনি অনেকগুলো বই লিখেছেন। অনেক প্রবন্ধ তার রয়েছে, পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ। এগুলো তার বিখ্যাত কয়েকটা বইয়ের নাম। তো প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে আমরা শুদ্ধ উত্তরটাকে বের করলাম ভুল উত্তরগুলোকে বাদ দেবার মধ্য দিয়ে। দিস কল্ড প্রসেস অফ এলিমিনেশন। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায়? আমি একটু আগে বলে দিয়েছি, বৈশাখ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ১৩২৬ নাকি ১৩২৫? সেটা আমি বলে দিয়েছি একটু আগে, ১৩২৫ খ্রিস্টাব্দে, এবং ওটা ইংরেজি কত ছিল? ১৯১৮ খ্রিস্টাব্দ। তো আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি ১৩২৫ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা এটা প্রকাশিত হয়, যেটা ছিল ১৯১৮ খ্রিস্টাব্দ। তো এখানেই শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত দেখতে পাই, বা ওইদিকে না যাই, মোট কথা এটা ভারতের বৈশাখী ১৩২৫ এই সংখ্যাটাতে প্রকাশিত হয়েছিল। এভাবে আমাদেরকে কিন্তু একেকটা উত্তর বের করতে হবে এবং উত্তরের আশেপাশের তথ্যগুলো জানতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ অবজেক্টিভে কোনোভাবেই আমাদের এই অবজেক্টিভ গুলোতে আমাদের আটকানোর কোনো পথ নাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল আ বেশ আগেই। রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বিলাসী গল্পে কথাটি কার? এখন গল্পটা যদি কারো পড়া থাকে সে এমনিতেই বুঝতে পারে। এটা হচ্ছে ন্যাড়া যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন সেই পোড়ো বাড়ি অন্ধকার সেখানটায়। তাই একটু সাহস সঞ্চার করার জন্য তখন ন্যাড়াকে এই কথাটা বলে কে? ন্যাড়াকে এই কথাটা বলে বিলাসী। তাই প্রশ্নোক্ত উক্তিটি বিলাসী ন্যাড়াকে উদ্দেশ্য করে বলে। তাহলে এখানে উত্তর কি? উত্তর হচ্ছে এই গল্পে কথাটি কার? কথাটি হচ্ছে বিলাসীর। সেটা বলেছে কাকে? সেটা বলেছে ন্যাড়াকে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হলো মন্দির। আচ্ছা, এখন এটা নিয়ে একটু আসি। মন্দির এটা কি? এটা হচ্ছে একটা গল্প। দেখো এখানে কিন্তু আরো কিছু কথা দিলাম। যদি এখন তোমাকে এমনভাবে প্রশ্নটা করে যে মন্দির গল্পটি কোন পুরস্কার পেয়েছিল? নিচে ধরো কয়েকটা পুরস্কারের নাম দেওয়া হলো। কুন্তলীন পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক, এরকম কয়েকটা নাম দেওয়া হলো। তো তখন তুমি ওখান থেকে দিলা কুন্তলীন পুরস্কার, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৩ খ্রিস্টাব্দে। কুন্তলীন পুরস্কারকে নিয়ে আবার আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদেরকে দিতে পারি। সেটা হলো এই ধরনের কমার্শিয়াল যেই অ্যাওয়ার্ড দেওয়া, যেগুলো ধরো আমরা দেখি না যে লাক্স চ্যানেল আই সুপারস্টার কিংবা এরকম নানা ব্র্যান্ড যখন কোনো অ্যাওয়ার্ড দেয়, বা ধরতে পারি যে প্রথম আলো বা শিখো, এই ধরনের মানে যেটা সরকারি না এরকম বেসরকারি, তেমন একটা অ্যাওয়ার্ড ভারতবর্ষের অন্যতম এবং প্রথম ছিল হচ্ছে কুন্তলীন। ওইটার থেকেই প্রথম শুরু হয় এই আমাদের এই বঙ্গে তোমার এই ধরনের অ্যাওয়ার্ড দেওয়া কোনো প্রাইভেট অর্গানাইজেশনের মধ্য দিয়ে। কুন্তলীন হচ্ছে একটা তেলের কোম্পানি ছিল কুন্তলীন। তো কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত মন্দির গল্প প্রথম প্রকাশিত হয় এটা কবে? ১৯০৩ সালে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? তুমি এখন পারবা, কারণ এটা হলো মন্দির। এখন বলল শরৎচন্দ্রের প্রথম রচনা কোন পুরস্কার পেয়েছিল, বা মন্দির কোন পুরস্কার পেয়েছিল, তুমি এটাও পারবা। কুন্তলীন পুরস্কার। তারপরে আসলো যে শরৎচন্দ্রের প্রথম রচনা কত সালে প্রকাশিত হয়? ১৯০৩ সালে। এভাবেই আমরা কিন্তু উত্তর করে ফেলতে পারি। বিলাসী গল্পটি কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়? আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি। সেটা হলো যদি বঙ্গাব্দের কথা বলি তাহলে ১৩২৫ বঙ্গাব্দ। কোন সংখ্যায়? এটা হলো বৈশাখ সংখ্যায়। আর ইংরেজির কথা বললে সেটা ১৯১৮ খ্রিস্টাব্দ। এর কিন্তু যেহেতু এসেছিল ১৮-১৯ এ। তো এখানে আমি একটু দেখি যে বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখি। এটা প্রথম প্রকাশ হয় কোথায়? ভারতী পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দে ১৯১৮ সালে। লেখক শরৎচন্দ্র আমরা জানি। গল্পটি বিবৃত হয়েছে ন্যাড়া নামের একটা যুবকের জবানিতে। আর আ আমরা দেখতে পাই যে ব্যতিক্রমধর্মী ২ টা মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা এই গল্পটার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো এটা ১৯১৮ সালে প্রকাশিত হয়েছিল। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি। আমরা এটা নিয়ে আরো কিছু কথাবার্তা দেখব এবং আমরা একটু পরে আরেকটা তথ্য দিব আমি তোমাদেরকে। শরৎচন্দ্রের কিন্তু এমন একটা বই আছে যেটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। তো সরকার কর্তৃক কোন বইটা বাজেয়াপ্ত হয়েছে এটাও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। সাধারণত আমাদের এই ধরনের তথ্যগুলোই কিন্তু লেখক বা কবিদের জীবনী থেকে আমাদের পরীক্ষায় এসে থাকে। একদম সিম্পল বা ফ্ল্যাট প্রশ্ন না আসার চেয়ে বরং তার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা
ধরো তার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা বই আছে, যেই বইটা সরকার বাজেয়াপ্ত করেছিল। যেটা ছিল একটা পলিটিক্যাল বই। তো আমরা সেটা দেখব। কবে যে সে 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না। বিলাসী গল্পে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? আচ্ছা কথাগুলো কে বলছে ১ম কথা? কথাগুলো বলছে ন্যাড়া। ঠিক আছে? চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। তো ন্যাড়া যদি কথাগুলো বলে থাকে তাইলে অবশ্যই ন্যাড়া না। ঠিক আছে? কার সম্পর্কে এই কথা বলেছে? ন্যাড়া। না। খুড়া তো কোন স্কুলে পড়তো না। প্রেমনাথ নামে এখানে কেউ নাই। বিলাসী না, বিলাসীর পড়াশোনা নিয়ে কোন তথ্য আসে নাই। তাহলে এখানে একটা ক্যারেক্টারই বাকি থাকে। এটা হলো মৃত্যুঞ্জয়। তোমরা এভাবে অ্যান্সার করবা। দেখো পরীক্ষার হলে যে আসলে তুমি নিজে কতটা পণ্ডিত সেটা জাহির করার জায়গা নয়। বরং তুমি কিভাবে মার্কস নিয়ে এসে তোমার যেই লক্ষ্য সেটাতে পৌঁছাতে পারলা, এটাই হচ্ছে মূল বিষয়। তাই তুমি যখন এখানে প্রসেস অফ এলিমিনেশন এ যাচ্ছ, তুমি ভুল উত্তরকে জানো। শুদ্ধ উত্তর কোনটা তুমি জানো না। ভুল উত্তর কোনটা এটা তুমি জানো। কাটতে থাকো না রে বাবা। ভুল উত্তরগুলা হয়ে যাবে তো। শুদ্ধ উত্তর বেরিয়ে আসবে। তো বিলাসী গল্পে প্রশ্নোক্ত কথাটি ন্যাড়া মৃত্যুঞ্জয় সম্পর্কে বলে। এখানে 3rd ক্লাস বলতে বোঝানো হয়েছে বর্তমান সময়ের ৮ম শ্রেণী। বিলাসী গল্পের কথক কতটা পথ হেঁটে স্কুলে যেত? তিনি হচ্ছেন ২ ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতেন বিলাসী গল্পের কথক অর্থাৎ ন্যাড়া। কারণ গল্পটা তো ন্যাড়ার মুখেই আমরা এখানে বর্ণনাটা দেখতে পাই। তো পাকা ২ ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, আমি একা নই ১০-১২ জন। যদি এটা আসে প্রশ্নে যে তার সঙ্গে কতজন যেত বা কতজন একসাথে যেত? ১০-১২ জন। মৃত্যুঞ্জয়ের বাগানের আয়তন ছিল কত? তার আয়তন ছিল হচ্ছে আমরা দেখতে পাই এখানে ২০-২৫ বিঘার বাগান, সুতরাং পথটা কম না। এখন এই প্রশ্নটা আসলে একটু কনফিউজিং কিছু ক্ষেত্রে। কারণ কেমন? যে এখানে ধরো আমি অপশনে দেখতে পাচ্ছি সব একটা সংখ্যা। কিন্তু আমাদের যেই গল্পে যেই লাইনটা সেটা হচ্ছে ২০-২৫ বিঘার বাগান। তো মানে ২০ থেকে ২৫ বিঘা। তাহলে এখানে হচ্ছে অপশন বি হতে পারে, অপশন ডি ও হতে পারে। কিন্তু এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের আসবে বলে আমরা আশা করি না। এরপরেও আমরা জেনে গেলাম যে তার বাগানের জায়গাটা কত? তার সেটা হলো গিয়ে ২০ থেকে ২৫ এটা হচ্ছে বা ২০-২৫ বিঘার বাগান। ৪ ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। ১ ক্রোশে কত মাইল? আচ্ছা, ১ ক্রোশে ২ মাইল। ১ ক্রোশ মানে হচ্ছে ২ মাইলের চেয়ে সামান্য বেশি। এখন এইখানে আমাদের কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো এখানে অনেকের মনে হতে পারে যে ২.৫ মাইল তাহলে তো সত্য হয়তো। না। কেন সত্য নয়? এর কারণ আমরা এখানে যখন হিসাব করছি, আমরা কিন্তু হিসাব করার সময় আমরা আমাদের জ্ঞানে যেটা আছে, ধরলাম আমি ChatGPT তে দেখেছি বা Google এ দেখেছি বা অন্য কোনো জায়গাতে দেখেছি, না আমি ওই তথ্যটা দিব না। বরং আমার এখানে গল্পে যেটা আছে সেটাই আমি উল্লেখ করব। তো আমার গল্পে আছে হচ্ছে ২ মাইলের মতো। যে ৪ ক্রোশ মানে ৮ মাইল নয়, ঢের বেশি। এর থেকে বোঝা যায় ১ ক্রোশ মানে ২ মাইলের চেয়ে সামান্য বেশি। আচ্ছা, তাহলে ২ মাইলের চেয়ে সামান্য বেশি। কিন্তু ২.৫ মাইল এটাও তো বলা হয়নি। তাই ১ ক্রোশ মানে ২ মাইলের চেয়ে সামান্য বেশি। সেক্ষেত্রে আমরা উত্তর দিব কি? আমরা উত্তর দিব ২ মাইল। খুব রিসেন্টলি কিন্তু এই প্রশ্নটা এসেছিল। কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে। পাড়াগাঁয়ের ড্যাশ তো মানুষ। মনে করার চেষ্টা করুন। আমি কিন্তু এই ভিডিওর ফার্স্ট এর দিকেই কিন্তু এই প্রশ্নটা দেখাই নাই। অন্য একটা প্রশ্নের সাপেক্ষে এই লাইনটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা থেকেও কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের ড্যাশ তো মানুষ। বিলাসী গল্পের এই বাক্যাংশের শূন্যস্থানে কি আছে? তেলে জলে। ঠিক আছে? তেলে জলে। তো অনেকেই কি করে এখানে আলো বাতাসে বসায় দেয়। কারণ মনে করে আরে আলো বাতাসেই এটাই তো কমন বা জলে কাদায় এটাই তো হবে হয়তোবা আলো হাওয়ায়। নো, তেলে জলে এবং তেলে জলে এই বাক্যটা শুনতে আমাদের কানে একটু এক্সেপশনাল বা একটু ব্যতিক্রম মনে হচ্ছে বলেই বোধহয় এটা এসে থাকে পরীক্ষায়। তো বিলাসী গল্পের উদ্ধৃতি, বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রাইভেট এসে গেল এই যে তারপরে পল্লী গ্রামেরই তো ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ। পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে বিলাসী গল্পে বিলাসী ন্যাড়াকে উদ্দেশ্য করে বলে। এটা বিলাসী গল্পে বিলাসী ন্যাড়াকে উদ্দেশ্য করে বলে। এটা আমি একটু আগেও পড়াচ্ছিলাম যে যখন ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে আসে সেই অন্ধকার পোড়ো বাড়ি এবং ওখানে ঘন জঙ্গল, ঝোপঝাড় ওই জায়গাতে যখন মৃত্যুঞ্জয় বিদায় নিচ্ছে বিলাসীর কাছ থেকে তখন হচ্ছে মানে সরি মৃত্যুঞ্জয় না যখন হচ্ছে
এখান থেকে যখন এই যে ন্যাড়া বিদায় নিচ্ছে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এবং বিলাসীর কাছ থেকে, তো যেহেতু অন্ধকার এবং ঘন জঙ্গল, অনেক ঝোপঝাড়, তো তাই তার তাকে সাহস সঞ্চার করার জন্য তখন এই কথাটা বিলাসী বলেছিল। এই কথাটা বিলাসী বলেছিল এবং কাকে বলে সেই কথাটা? সেই কথাটা ন্যাড়াকে উদ্দেশ্য করে বলে। বিলাসী ন্যাড়াকে কি বলে সম্বোধন করে? ন্যাড়াকে ঠাকুর বলে সম্বোধন করত। তো এটার উক্তি হচ্ছে, "ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো।" মোট কথা ন্যাড়াকে সে কি বলতো? ন্যাড়াকে সে বলতো ঠাকুর। দেখো এটা ২ বার ২ জায়গাতে ২ বার এসেছিল। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাঁশি ফুলের মতো। এই বাক্যটি কোন রচনার অন্তর্গত? এখন তুমি যেমন এইখানে তো তোমাকে বিলাসী পড়াচ্ছি। সো তুমি তো বুঝতেই পারো যে এখানে এটা বিলাসীরই হবে। কিন্তু তোমার এগুলো কিন্তু জানতে হবে। যেমন ধরো এখানে আমি একটু তথ্যে আসি। কারণ বইয়ে তো আর মানে পরীক্ষায় তো আর তোমাকে এটা এমনি বলে দিবে না যে বিলাসী পড়াচ্ছি তাই বিলাসীরই হবে। বিলাসী গল্পের এই উদ্ধৃতিটা যে, "এই সেই বুড়ো সাপুড়ের মেয়ে বিলাসী। তাহার বয়স ১৮ কি ২৮ ঠাহর করিতে পারিলাম না।" এই বর্ণনাগুলো দিচ্ছে যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় ন্যাড়া, তখন হচ্ছে ন্যাড়া এই কথাগুলো বলছে। কারণ তখনই ১ম বিলাসীর সঙ্গে তার দেখা হয়। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক, খাটিয়া, খাটিয়া আর রাত জাগিয়া, জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। তো এটা কেন হচ্ছে বা এটা কেন বলছে? তার কারণ এখানে আমরা দেখতে পাই যে যখন মৃত্যুঞ্জয় মুমূর্ষু অবস্থায় থাকে, তো সেই মৃতপ্রায় মৃত্যুঞ্জয়কে এতটা সেবা শুশ্রূষা করে আমাদের এই গল্পের বিলাসী, যে অসুস্থ মানুষের সেবা করতে যেয়ে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। সে নিজেই রোগা হয়ে যায়। তো এই বর্ণনাটাই দিয়েছে যে বিলাসীকে দেখে মনে হচ্ছে যে ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। তো এইটা আমরা কোথায় পাচ্ছি? এটা কাকে বলা হয় বা কোন রচনার অন্তর্গত? বিলাসী। এটা কাকে বলা হয়েছে? বিলাসীকে বলা হয়েছে। এটা কে বলেছে? এটা ন্যাড়া বলেছে। এটা কখন বলেছে? যখন সে মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল বিলাসীর সঙ্গে, যখন তার ১ম দেখা হয় এবং জানতে পারে যে এই মুমূর্ষু মৃত্যুঞ্জয়কে বিলাসী তার সেবা শুশ্রূষা দিয়ে বাঁচিয়ে তুলছে, তখন হচ্ছে এই কথাটা বলেছে। আচ্ছা। আ আমরা দেখি তারপরে ন্যাড়ার ১ম দৃষ্টিতে বিলাসীর রূপ ছিল কেমন? এটা কিন্তু আমি মাত্র বললাম। দেখো আর কিন্তু এটা পড়ানোর কিছু নাই। যখন এইভাবে আমরা একটা প্রশ্ন তার অপশন গুলোকে খুব ঘেঁটে, ঘেঁটে পড়ব এবং আমরা সেগুলোর ডানে বামের তথ্যাবলী জানার চেষ্টা করব, তখন কিন্তু মানে আপনা আপনি আমাদের কাছে সকল প্রশ্ন সহজ হয়ে পড়বে। তাহার বয়স ১৮ কি ২৮ ঠাহর করিতে পারলাম না। এটা কার বয়স? এটা হচ্ছে বিলাসীর বয়স। এটাও কিন্তু আমরা একটু আগেই পড়েছি। ওই যে যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় তখনই কিন্তু এতগুলো কথা বলে। তো যে তাহার বয়স ১৮ কি ২৮, ২৮ ঠাহর করিতে পারিলাম না। মানে বুঝতে পারল না আর। তো এটা কি? এটা হচ্ছে কার বয়স? এটা হলো গিয়ে আমাদের এই বিলাসীর বয়স। ২০-২৫ বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই উদ্ধৃতাংশটি কোন গল্পের অন্তর্গত? বিলাসী গল্পের উদ্ধৃতি এটা যে ২০-২৫ বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে, ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণে মেয়েটার কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। তো এটা হচ্ছে বিলাসী গল্পের অন্তর্গত এবং এই উক্তিটা আসলে কোন সময়ে করা হয় এই উদ্ধৃতিটা? সেটা হলো গিয়ে ওই যখন মৃত্যুঞ্জয়কে দেখতে যায় ন্যাড়া, ওই তখনই হচ্ছে এই কথাগুলো বলে যে ২০-২৫ বিঘার বাগান অনেক বড়। সুতরাং এটা একদম কম পথ না। অন্ধকারের মধ্যে সব পদক্ষেপেই ভয় করে। কোন বিছা থাকতে পারে, সাপ থাকতে পারে বা অন্য কোন কিছু থাকতে পারে, কোন কাঁটা থাকতে পারে। এগুলো আরকি। ওর যদি না অপঘাতে মৃত্যু হবে, তা হবে কার? এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়ার। বিলাসী গল্পের উদ্ধৃতি। খুড়ামশাই ১৬ আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে, তা হবে কার? তো এটা হলো গিয়ে আমরা দেখি যে যখন এই আ খুড়া বলতে হচ্ছে বোঝাচ্ছে যে ওর চাচা, মানে আমাদের মৃত্যুঞ্জয়ের চাচা। তো মৃত্যুঞ্জয়ের চাচা এই খুড়া সে হলো গিয়ে তোমার সবসময় এই ওর ভাইপোর সঙ্গে নানা রকম বাকবিতণ্ডায় লিপ্ত থাকত এবং তাকে নানা রকম অভিযোগে অভিযুক্ত করত। তো যখন মৃত্যু ঘটে সাপের দংশনে আমাদের এই গল্পের অন্যতম নায়ক মৃত্যুঞ্জয়ের, তখন হচ্ছে এই উক্তিটা পড়ে যে, "ওর যদি না অপঘাতে মৃত্যু হবে, তো হবে কার?" কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামের ছেলে, পাড়াগাঁয়ের। এটা ঢাবিতেও এসেছিল ১৫-১৬ তে। তো তোমরা এটা অলরেডি আমি পড়িয়েছি। তেলে জলেই মানুষ। এটাই হবে। লেপের নিচে দেহটা ঠক, ঠক করে কাঁপে। বাক্যটি কোন রচনার অন্তর্গত? বিলাসী পড়াচ্ছি অফকোর্স এটা বিলাসীরই অন্তর্গত এবং এটা কিন্তু ঢাবি ১৪-১৫ তে এসেছে।
এবং তোমরা কিন্তু দেখতে পাও যে পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখলেই যে বিভিন্ন এরকম একটা উদ্ধৃতি দিয়ে বা একটা লাইন দিয়ে কিন্তু বলে দেওয়া হয়। আর আমরা যদি গল্পগুলো ভালোমতো পড়ে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুব সহজ। আমরা অনেক সময় দেখেই বুঝে যাই যে এটা কোথা থেকে আসতে পারে। যেমন এটা দেখেই এটা বোঝা যাচ্ছে যে এটা ২১ এর গল্পের না। আচ্ছা anyway আমরা চলে যাই পরের প্রশ্নে। ন্যাড়া কোন বঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরে গৌরব করবার মতো অনেক বড়, বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে? এটা হচ্ছে দক্ষিণবঙ্গ। সরাসরি উত্তর আছে কিন্তু এটা বলা আছে ওখানে। বিলাসী গল্পের একটা উদ্ধৃতি আছে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। যুগে, যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড়, বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। তো এটার উত্তর কি হচ্ছে? এটার উত্তর হচ্ছে দক্ষিণবঙ্গের। বাঙালির বিষ কথাটি দ্বারা শরৎচন্দ্র কি বুঝিয়েছেন? এটা কিন্তু এসেছিল অনেক বছর আগে, প্রায় বছর ১০ আগে এসেছিল বাট গুরুত্বপূর্ণ একটা কথা। এটা কি জীবনঘাতী বিষক্রিয়া? না। এটা কি আ কঠিন প্রতিশোধ স্পৃহা? না, বাঙালির কঠিন প্রতিশোধ স্পৃহা নাই। ক্ষণস্থায়ী ক্রোধকে তিনি বুঝিয়েছেন। এই যে ক্ষণস্থায়ী ক্রোধকে। অনিঃশেষ বিদ্বেষ এটা তো না। কারণ অনিঃশেষ বিদ্বেষ আর কঠিন প্রতিশোধ স্পৃহা কাইন্ড অফ কাছাকাছি বোঝায়। কিন্তু বাঙালির বিষ হচ্ছে ক্ষণস্থায়ী। এই কথাটা কখন আসে? এই কথাটা আসে যে যখন আমরা দেখি গল্পের মাঝে যে সাপ দংশন করে মৃত্যুঞ্জয়কে। তো তখন এই সাপের বিষ ঝাড়ানোর জন্য দেখা যায় মানুষজন নানা রকম মন্ত্র-টন্ত্র পড়া শুরু করে এবং এর কিছুই কাজ করে না। তো তখন হচ্ছে এই কথাটা আসে। যে এটা তো আর বাঙালির বিষ না। যেমন বাঙালি হচ্ছে অনেক হম্বিতম্বি করবে, অনেক কিছু করবে। কিন্তু একটু পরে কাজের কাজও আর কিছু করতে পারবে না। ওই ২ টা Facebook পোস্ট দিবে, ৪ টা কমেন্ট করবে, এরে ওরে গালি দিবে। ওই কমেন্ট বক্সে যেয়ে অতটুকু পর্যন্তই। কিন্তু ওর মানে ক্রোধটা ক্ষণস্থায়ী কিন্তু বাঙালির। কিন্তু সাপের যে বিষ এটা আসলে ক্ষণস্থায়ী না। ওই দংশনে যে দংশিত হয়ে থাকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাই বোঝানো হয়েছে আরকি এখানে। ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? কবরে গিয়েছে। এখন এটা আসলে কি? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে এটা অনেক আগে এই প্রশ্ন এসেছে প্রায় তোমার বহু বছর আগে। বহু মানে বহু বছর আগে। প্রায় ১৩-১৪ বছর আগে আসা প্রশ্ন। এনিওয়ে ঢাবি ১০-১১ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় গিয়েছিল এটা? কবরে। যখন হচ্ছে মৃত্যুঞ্জয়ের কে সাপ হচ্ছে দংশন করে, দংশন করার পরে সে ওই সবাই যে যেভাবে পারে তাবিজ, কবচ, মন্ত্র সবকিছু পড়ে হচ্ছে চেষ্টা করে যে মৃত্যুঞ্জয়কে এই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাপের বিষটা নামিয়ে ফেলার জন্য। তো তখন ওই ন্যাড়ার যে মাদুলি কবচ ছিল ওটাও মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুঞ্জয়ের গায়েও বেঁধে দিয়েছিল। মৃত্যুঞ্জয়কে দিয়ে দিয়েছিল। যে তাতে যদি বা সেই আ মানে বিষটা ওর গা থেকে যায় এবং যদি ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা সুস্থ হয় এরকম। এইজন্য ওই ওর ন্যাড়ার কবরেই হচ্ছে মৃত্যুঞ্জয়ের কবরেই হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে, সঙ্গে ন্যাড়ার মাদুলি কবচটাও চলে যায়। বিলাসী গল্পটি কার জবানিতে রচিত? ন্যাড়া। অনেকবার বলেছি অলরেডি। বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয়? এটা হচ্ছে সংকীর্ণতার পরিচয়। সংকীর্ণতার পরিচয়। এটা আসলে যে মানে এটা নিয়ে আমি খুব বেশি বলব না। একে তো এটা অনেক আগে প্রশ্নটা এসেছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাতঃস্মরণীয় মানে যাকে অনেক শ্রদ্ধা করা হয়, শ্রদ্ধা করে সকালে স্মরণ করা হয় এমন। তো এখানে একটা সংকীর্ণতার বর্ণনা দিতে গিয়ে এই প্রশ্নটা আসে। এই উক্তিটা আসে। মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত? অলরেডি অনেকবার বলেছি ২০-২৫ বিঘা। এটা ঢাবিতে ২০০৬-৭ অনেক বছর আগে এসেছিল। হলো ২০-২৫ বিঘা। তোগোলখ্যার উল্লেখ আছে যে রচনায়, সেটা হলো গিয়ে বিলাসিতে। আ সহমরণ প্রসঙ্গ কোন রচনার অন্তর্গত? সেটা হলো বিলাসী। বিলাসীর অন্তর্গত। যেমন তোমাদেরকে আমি একটা লাইন বলি, সাম্প্রতিক এসএসসি পরীক্ষায় এটা এসেছিল সম্প্রতি। এসএসসি পরীক্ষায় এসেছিল এরকম একটা যে, "মরণ রে তুহু মম শ্যাম সমান।" এইটাকে বিলাসীর সাথে সম্পৃক্ত করেও কিন্তু প্রশ্ন করা যায়। মরণ এটা রবীন্দ্রনাথের একটা গানের লাইন। "মরণ রে তুহু মম শ্যাম সমান।" মানে মরণ, তুহু মম তুই আমার কাছে শ্যামের মতো বা দেবতার মতো, ভগবানের মতো। মরণ কিভাবে ভগবানের মতো হয়? বিলাসী এই গল্পে সে কিন্তু তার জীবনকে আর সহ্য করতে পারে নাই। যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়, মৃত্যুঞ্জয়কেও এতটাই ভালোবাসত যে সেই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে সে এই জীবন তার কাছে অর্থহীন মনে হতে থাকলো এবং সে আত্মহত্যা করে। ওই আত্মহত্যা করার মধ্য দিয়ে ওই মরণটা যেন তার কাছে ভগবান স্বরূপ। ওই মরণটা যেন তাকে মুক্তি দেয়। এই বেঁচে থাকার চেয়ে ওর কাছে মরণটাই ভালো মনে হয়েছে। যেই পৃথিবীতে মৃত্যুঞ্জয় নাই, সেই পৃথিবীতে বিলাসীর বেঁচে থেকে আর কিই বা হবে? তো সেখানে কিন্তু এটাকে সংযোগ করা যায়। মরণ রে তুহু মম শ্যাম সমান। মানে মরণ তুই আমার কাছে ভগবানের মতো। তুই আমার কাছে শ্যামের মতো। তো সেটা তার কাছে কিভাবে? এই গল্পের সাপেক্ষে যদি বলো, বুঝতেই পারলাম যে বিলাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে সহ্য করতে না পেরেই উম মরণকে বেছে নিয়েছিল। সহমরণ। একসাথে ২ জন মারা যায়।
ঠিক যেন ফুলদানিতে ফুল দিয়া, এইটা আমি বলেছি অলরেডি যে বাসি ফুলের মতো হাত দিয়া স্পর্শ করিলে এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। উক্তিটা কোন গল্পে আছে? বিলাসী গল্পে। তা নিয়ে অনেক কথা বলেছি। মৃত্যুঞ্জয় কয়দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? সেটা হলো ১০ থেকে ১৫ দিন। এইটা কিন্তু খুব রিসেন্টলি এসেছে। জাবিতে এসেছিল এটা ২২-২৩ এ। ১০ থেকে ১৫ দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। এটা হলো যে যখন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, মানে যখন হচ্ছে তাকে ওই তোমার সেবা শুশ্রূষা করে সুস্থ করে বিলাসী, এটা ওই সময়ের কথা আমরা বলছি। শরৎচন্দ্রের বিলাসী গল্পটা ১ম প্রকাশিত হয় ১৩২৫ বঙ্গাব্দের। সেটা কোন সংখ্যায়? সেটা বৈশাখ সংখ্যায়। অলরেডি অনেকবার পড়িয়েছি এটা, এবং ১৯১৮ খ্রিস্টাব্দে। তো অর্থাৎ যেভাবেই আসুক না কেন প্রশ্নটা, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা যখন তুমি এই ধরনের অতিরিক্ত তথ্যগুলো জেনে থাকবা। তো কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট কল্প? শেষ লেখা শেষের পরিচয় নাকি শেষ গান? এই যে শেষ লেখা, একটা করে দেখি। শেষ লেখাটা আসলে কি? যেমন আসতেই পারে শেষ লেখা কার লেখা? শেষ লেখা হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি শেষ লেখা। শেষের পরিচয়, শেষ প্রশ্ন, এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এই যে শেষের পরিচয় কিংবা শেষ প্রশ্ন। তো এইখানে আমরা শেষ প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি শেষের পরিচয়। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এটা শরতের লেখা। উপরেরটা শেষ লেখা যেটা, এটা রবি ঠাকুরের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীর মূল্য যেই ছদ্মনামে লিখেছেন, সেটা কি? অনিলা দেবী। এই যদিও শরৎচন্দ্রের বড় দিদি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করেছেন ৭ টা। এটা তোমাদের জন্য মনে রাখাটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এটা এক্ষণ নোট ডাউন করে নাও। অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। শরৎচন্দ্র এই ছদ্মনামগুলো ব্যবহার করেও লিখেছেন তার নিজের নামকে ঢেকে। তো অনিলা দেবী, এটা হলো শরৎচন্দ্রের একটা নারীর মূল্য, এই লেখাটা তিনি এই ছদ্মনামে লিখেছিলেন। কিন্তু অন্য যে ৭ টা ছদ্মনাম আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। আসলো ধরো যে শ্রীকান্ত শর্মা নামে নিচের কোন লেখক শ্রীকান্ত শর্মা ছদ্মনামে লিখেছেন? অনেকগুলো অপশন থাকলো, শরৎ, বঙ্কিম, আরো থাকলো ধরো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, থাকলো রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তুমি কি দিবা? তুমি শরৎ দিবা তখন সেখান থেকে। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? এটা হলো এই যে পথের দাবি। পথের দাবি একটা রাজনৈতিক উপন্যাস এবং এটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে? এটা হচ্ছে বিলাসী গল্পে বলা হয়েছে। ওই ওরা যখন মন্ত্র পড়ে তখন এরকম একটা মন্ত্র ছিল আরকি। মানে মন্ত্রের একটা অংশ এটা। অন্নপাপ বাপরে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? অন্নপাপ করেছিল মৃত্যুঞ্জয়। কিভাবে? কারণ হচ্ছে সে কায়স্থের ঘরে থেকে, মানে নিচু জাতের একটা হিন্দুর কাছ থেকে ভাত খেয়েছে। এটাই ছিল তার অন্নপাপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে আমরা দেখি যে আ মৃত্যুঞ্জয়ের প্রতি এমন আচরণে তৎকালীন সমাজের যে একটা ধর্মীয় সীমাবদ্ধতা এবং মানসিকভাবে যে অনেক মানে পিছিয়ে পড়া চিন্তা ছিল, সেটার আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। কে কাকে বলেছে? এটা হচ্ছে বিলাসী বলছে ন্যাড়াকে। আমি অলরেডি এটা অনেকবার পড়ালাম। তো এইটা নিয়ে হচ্ছে আর আসলে কিছু বলার প্রয়োজন নাই। যেটা কেন বলেছিল না বলেছিল। তো এটা নিয়ে অলরেডি অনেকবার বলেছি। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড়, বড় দাড়িচুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। এখানে তার মাথার কথা বলা হয়েছে। এখানে আমরা দেখি মৃত্যুঞ্জয়ের। কারণ মৃত্যুঞ্জয় যখন বিয়ে করে বিলাসীকে, তখন সে যেন একদম সাপুড়ে বনে যায়। এবং এই যে তার নিজেকে পরিবর্তন করে ফেলা, ভালোবাসার জন্য, প্রেমের জন্য মানুষ কি না করে। তো এটার একটা উদাহরণ হিসেবেই হচ্ছে এই কথাটা আসে, এবং তখন ন্যাড়া বলে যে মানে মানুষ কত দ্রুতই না পরিবর্তন হয়ে যেতে পারে। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২-২৩ এর সময় এসেছিল। তো এটা কার কথা বলা হয়েছে? এটা মৃত্যুঞ্জয়ের কথা এখানে বলা হয়েছে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। এটা এসেছিল ১৪-১৫ সেশনে। তো এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? আগে এটা একটু বলি। এটা দিয়ে বোঝানো হয়েছে শুধু টিকে থাকাতেই সার্থকতা নয়। আজকে এই বিবর্তনে আ অতিকায় হস্তি ছিল পৃথিবীতে একসময়। ধরলাম ডাইনোসর। লোপ পেয়ে গেছে, এখন আর নাই। তেলাপোকা তো ঠিকই টিকে আছে হাজার, হাজার বছর ধরে। তাতে কি? তেলাপোকাকে ওই তেলাপোকার মতোই আমরা ট্রিট করে থাকি। তো এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে ন্যাড়া এই উক্তিটা পড়েন। বিলাসী গল্পের উল্লিখিত ভূদেব বাবু ছিলেন কে? এটা ভূদের বাবু না, দেব হবে। ঠিক আছে? ভূদেব। এখানে লিখে দিই। ভূদেব বাবু কে ছিলেন? ভূদেব বাবু ছিলেন বাংলার ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। তিনি বাংলার নবজাগরণের অন্যতম একজন পথিকৃৎ। হিন্দু সমাজের নানা কুসংস্কার নিয়ে তিনি অনেক কথাবার্তা বলেছেন এবং তিনি অনেকগুলো বইও লিখেছেন, যেগুলো আমি একটু আগে উল্লেখও করেছি।
বেশ কিছু বইয়ের কথা। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। তার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে। এটা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পায়? এটা পায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। খুব রিসেন্ট প্রশ্ন কিন্তু এটা ২২-২৩ এসেছিল চবিতে। তারপরে হচ্ছে তোমার অনিলা দেবীর সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক কি? বড় দিদি। এগুলো খুব একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। তারপরেও হচ্ছে তোমরা জেনে গেলা। এই যে এখন আমি বললাম এটা তোমার আজীবন মনে থাকবে। বড় দিদি। কে কবি নন? সুফিয়া কামাল অফ কোর্স, শামসুর রহমান অফ কোর্স, কামিনী রায় এরা সবাই কবি। তাহলে অপশনে একজনই আছে, তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হচ্ছেন কবি নন। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এই উক্তিটা কোন গল্পের? এই উক্তিটা হচ্ছে বিলাসী গল্পের। ভুজ্জি উচ্ছুগ্গু শব্দদ্বয় কোন গল্পে ব্যবহার করা হয়েছে? তো আমি এটার ব্যাখ্যাতে যাব না। এই গুচ্ছতে এসেছিল ২২-২৩ এটা হচ্ছে বিলাসী গল্পে ব্যবহার হয়েছে। মূলত মৃতের আত্মার যে সদ্গতি কামনা করে বা ভালো কামনা করে ব্রাহ্মণকে যেই মানে ভোজ্যটা উৎসর্গ করা হয়, তো সেই ভোজ্যটা বা সেই খাবারটাকেই নাম দেওয়া হয়েছে ভুজ্জি। আর উচ্ছুগ্গু মানে হচ্ছে উৎসর্গ। এটার কথাই হচ্ছে বলা হয়েছে। আর বিলাসী গল্পে সর্পদংশনের কত মিনিট পর মৃত্যুঞ্জয় মারা যায়? সেটা হলো ৪৫ থেকে ৫০ মিনিট পরে মৃত্যুঞ্জয় মারা যায়। এই ছিল আমাদের আজকের ক্লাস বিলাসী নিয়ে। আমি আবারও বলছি, যখনই আমরা একটা উত্তর পড়ব, শুধু শুদ্ধ উত্তরটাকে আমরা তোতা পাখির মতো মুখস্থ করে যাব না। আমরা সেই উত্তরটার ব্যাখ্যা জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা সেই উত্তরের আশেপাশের কিছু তথ্যাবলী সম্পর্কে অবগত থাকব, যাতে সেগুলো থেকেও প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। এখানেই শেষ নয়, ভুল উত্তরগুলো কেন আছে এবং সেই ভুল উত্তরগুলো থেকেও কিভাবে প্রশ্ন আসতে পারে, কারণ সেই জিনিস কিন্তু অপশনে দেওয়া হয় না। অপশনে ওগুলাই দেওয়া হয় যেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে বা যেগুলো সম্পর্কে তুমি জানো এবং তুমি একটু কনফিউজড হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই আমরা এর সবকিছু সম্পর্কেই বিশদ জ্ঞান রাখার চেষ্টা করব। তবেই ইনশাআল্লাহ আমরা যেভাবে চাচ্ছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।